এবার শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় মোকদ্দমা আপকি আদালত রজত শর্মার সাথে। নমস্কার, আপকি আদালতে আপনাদের স্বাগত। আপকি আদালতে আজ হাজির করব এমন একজন লিডারকে যার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে পার্সোনালি কোনো অভিযোগ নেই, কিন্তু অনেকবার নিজের পার্টিকে ডিফেন্ড করার চক্করে, নিজের সরকারকে বাঁচানোর চক্করে উনি কন্ট্রোভার্সিতে জড়িয়ে পড়েছেন এবং সবসময় খবরের শিরোনামে থাকেন। প্লিজ ওয়েলকাম ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী মনীশ তিওয়ারি। এবং আজকের এই বিশেষ প্রোগ্রামের জন্য জাজ হিসেবে আমরা আমন্ত্রণ জানিয়েছি জনসত্তার সম্পাদক ওম থানভিকে। ওম থানভিজি। আপকি আদালতে আজকে অতিথিও আছেন, দর্শকরা আছেন, জাজ উপস্থিত। তবে তার আগে, এখন মোকদ্দমা শুরু করার আগে আজকের জাজ ওম থানভির অনুমতি চাইব আজকে এজলাস শুরু করার জন্য। এবার মোকদ্দমা শুরু করা হোক। আজই আদালতে মনীশ তিওয়ারির উপর প্রথম অভিযোগ আনার আগে আমরা এক নজর দেখে নেব ওনার পলিটিক্যাল ক্যারিয়ারের দিকে। ভারতের ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং মিনিস্টার মনীশ তিওয়ারির কংগ্রেসের সাথে ৩২ বছরের পুরনো সম্পর্ক। কলেজে এনএসইউআই এর অ্যাক্টিভিস্ট মনীশ তিওয়ারি ইউথ কংগ্রেসের সঙ্গে যুক্ত হন এবং ১৯৯৮-এ ইউথ কংগ্রেসের ন্যাশনাল প্রেসিডেন্ট হন। এরপরে মনীশ তিওয়ারিকে এআইসিসির সেক্রেটারি এবং পরে পার্টির স্পোকসপারসন বানানো হয়। মনীশ তিওয়ারি সব সংকটেই, সে 2G স্ক্যাম হোক বা কয়লা কেলেঙ্কারি, রিটেলে এফডিআই এর প্রশ্ন হোক বা ফুড সিকিউরিটির আইন, নিজের পার্টিকে উনি সর্বশক্তি দিয়ে বাঁচিয়েছেন। মনীশ তিওয়ারি বিরোধীদের ওপর তীব্র আক্রমণ করার ব্যাপারেও অত্যন্ত কুশলী। লুধিয়ানা থেকে লোকসভার মেম্বার মনীশ তিওয়ারি পাঞ্জাবের এক প্রতিষ্ঠিত পরিবারের সদস্য। ওনার বাবা প্রফেসর PN তিওয়ারি সন্ত্রাসবাদ আক্রমণে শহীদ হয়েছিলেন। পেশায় উকিল মনীশ তিওয়ারি আপকি আদালতে নিজের মোকদ্দমা আজ নিজেই লড়বেন। মামলা শুরু হচ্ছে। আপকি আদালতে প্রথম অভিযোগ তথ্য ও সম্প্রচার মন্ত্রী মনীশ তিওয়ারির বিরুদ্ধে। আপকি আদালতে ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং মিনিস্টার মনীশ তিওয়ারির বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি ত্রাণের নামে রাজনীতি করেন। মনীশজি, কিছুদিন আগে উত্তরাখণ্ডে যে ধ্বংসলীলা চলল, অনেক মানুষ, সম্ভবত 10,000 থেকে 12,000 মানুষের এতে মৃত্যু হয় এবং বেশিরভাগ মানুষই চায় এরকম দুর্ঘটনা নিয়ে রাজনীতি না হোক। কিন্তু 22শে জুন আপনার বয়ান আমরা দেখেছি, উর্দু কাগজের সম্পাদকের সঙ্গে আপনি কথা বলছিলেন। আপনি নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে বলেছেন যে উনি ডিজাস্টার ট্যুরিজমের জন্য গিয়েছিলেন এবং আপনি বলেছেন যে উনি নিজেকে র্যাম্বো ভাবেন। এই ধরনের সস্তা জনপ্রিয়তা থেকে দূরে থাকা উচিত। যিনি সাহায্য করতে গেছেন তাকে এমন কটাক্ষ। দেখুন রজতবাবু, যদি এটা আপনি একটি পরিপ্রেক্ষিতে দেখেন, 16ই জুনের এই প্রাকৃতিক দুর্যোগ উত্তরাখণ্ডের মানুষের ওপর এই বিপর্যয়ের নামে যে দিনের কথা আপনি বলছেন, সেটা একটি সানডে ছিল, এক রবিবার ছিল। এবং সেই দিন সকালে একটি খবরের কাগজে ছাপা হয় যে এক রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের রাজ্যের 15,000 মানুষকে 48 ঘন্টায় বের করে এনেছে। তার একদিন আগে যখন আমি ব্রিফিং করেছিলাম ত্রাণ কাজের বিষয়, তখন যে সংখ্যা আমি মানুষের সামনে রেখেছিলাম, সেই হিসেবে পুরো ভারতে যত এলিমেন্টস অফ ন্যাশনাল পাওয়ার ছিল, আর্মি, এয়ারফোর্স, আইটিবিপি, এনডিআরএফ আর অন্য রাজ্য সরকার, সব মিলিয়ে সির্ফ 10,000 মানুষকেই বের করতে পেরেছে। তো এটা খুবই একটা ফালতু কথা মনে হয়েছিল যে একজন ব্যক্তি যার ওই পদে থাকার জন্য অনেক দায়িত্বশীল হওয়া উচিত, তিনি এভাবে ক্রেডিট নেওয়ার চেষ্টা করবেন যে আমি একা 15,000 মানুষকে বের করে এনেছি। আর তার চেয়েও দুর্ভাগ্যজনক কথা হলো যে যখন প্রাকৃতিক দুর্যোগ আসে, তখন এটা দেখা হয় না যে গুজরাটি কে আর পাঞ্জাবি কে আর মাদ্রাসি কে আর মধ্যপ্রদেশ থেকে কে এসেছে। তো আপনি যদি সাহায্য করতে গিয়ে থাকেন,
যদি এটা বলতেন যে আমি 15,000 ভারতীয়কে বের করেছি, তাহলে আমি কথাটা স্বীকার করে নিতাম, চলো ধরে নিতাম। যদি আপনি একটু মানে একটু বাড়িও বলে থাকেন, সেটুকু না হয় মেনেই নিতাম আমি। কিন্তু উনি ওনার পার্টির আসলে কিন্তু অধ্যক্ষ না, রাজনাথ দেখুন সিং বলেছেন, উনি নরেন্দ্র মোদীকে প্রশ্ন করেছেন, নরেন্দ্র মোদী বলেছেন যে আমি কখনো এমন কোনো বয়ান দিইনি, এমন কোনো ক্লেম করিনি। দেখুন, যদি উনি এরকম মানে ক্লেম না করেন, তাহলে যেখানে খবরটা ছাপা হয়েছিল, একটা খুবই বড় কাগজেই খবরটা ছাপা হয়েছিল। তো সেটার খণ্ডন তো না ভারতীয় জনতা পার্টি না গুজরাট সরকারের তরফ থেকে করা হয়েছে। এখন যদি উনি বলেন উনি এমন কোনো ক্লেম করেননি, আর ওই 15,000 মানুষকে না বের করে আনেন ৯০টা ইনোভা দিয়ে, এরপর ওই কাগজেই ৩-৪ দিন পরে ছেপেছিল যে যদি ওই ৯০টা ইনোভা ২৪ ঘন্টা চলে আর আ আ এতদিন চলে, তাহলেও এতজন মানুষকে বের করে আনা হয়। মানে যদি সেটা এই এর সাথে কিন্তু ম্যাথমেটিক্সটা আমি শুনেছি, আপনারই বানানো। দেখুন, একটা ব্যাপার এই দেশের খুব ভালো, আর সেটা এই দেশের যে মিডিয়া, তারা তথ্য ও সম্প্রচার মন্ত্রীর কথাও শোনে না। যেটা আমরা পরম্পরাগতভাবে গত ৬০ বছর ধরে মেনেছি, এবং সেই পরম্পরার মান্য করা উচিত। যদি কোনো দেশে সত্যিকারের প্রকৃতপক্ষে ফ্রি মিডিয়া থাকে, তো সেটা ভারতে। আপনি বলছেন বিজেপি নেতা সস্তা জনপ্রিয়তার জন্য কাজ করছে। দেখুন, একটা ফটো আছে আমার কাছে, যেখানে ত্রাণের জন্য যে প্যাকেট পাঠানো হয়েছে এই দুর্যোগে, তার ওপরে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর ফটো। এটা কি রাজনীতি নয়? যদি কোনো ব্যক্তি এই উৎসাহ দেখায় যে তিনি পার্টির অধ্যক্ষ বা পার্টির উপাধ্যক্ষ, আর তাদের ফটো ওর উপরে লাগিয়ে দেয়, তো আমার মনে হয় না যে এটা কোনো রাজনীতি করা হলো বা ক্রেডিট নেবার কোনো চেষ্টা করা হলো। এটা একটা পার্টি, এটা কেমন মানে এই যুক্তি? ব্যাপারটা নরেন্দ্র মোদীর নাম নিয়ে কোনো কিছু করলে সেটা ক্রেডিট নেওয়ার চেষ্টা করা হয়, সোনিয়া গান্ধী রাহুল গান্ধীর নাম নিয়ে কিছু করলে সেটাও তো ক্রেডিট নেওয়ার চেষ্টা। রজতবাবু, এটা তো গুজরাটের মুখ্যমন্ত্রীর নাম নিয়ে অন্য কেউ করেনি। এটা তো উনি নিজেই করেছেন। যদি সেই কিন্তু সময় কিন্তু যদি জানবেন সেই কিভাবে সময় কে আমার নাম না, নিয়ে না, কি করছে? যদি হ্যাঁ, আপনি পাবলিক রিলেশনস এজেন্সি ভাড়া করেন হুম। এবং ওই পাবলিক রিলেশনস এজেন্সি আপনার বিহাফে কিছু করে, তাহলে তার দায়িত্ব কি আপনার নিজের নয়? যতদূর মানে যদি এই বিষয়টা নিয়ে বলেন আপনি, তো আমি আপনার কথা একদম স্বীকার করে নিচ্ছি। যখন আমাদের কার্যকর্তা এবং বিশেষ করে যে স্থানীয় কার্যকর্তা ত্রাণ সামগ্রী মোবিলাইজ করে, ওগুলো পাঠায়, তখন অবশ্যই যদি তার মনে একটা মানে সম্মানের ভাব থেকে, বলতে পারেন রীতিমতো একটা ভালোবাসার ভাব থেকে, নিজের অধ্যক্ষের ছবি বা নিজের উপাধ্যক্ষের ছবি অবশ্যই লাগিয়ে দিতে পারে। আর এটা এমন কোনো রাজনীতি বা কোনো সস্তা জনপ্রিয়তার কাজ নয়। এটা তো তার নিজস্ব ভাবনা। চলুন, আমি আপনার কথা মেনে নিচ্ছি। ১লা জুলাই আপনার বয়ান ছিল। আপনি বলেছিলেন যে সংসদের দু কক্ষের বিপক্ষ নেতাদের কি দুর্যোগ কবলিত এলাকায় দেখা গিয়েছিল? এখন এ তো হেড পড়লেও আমি, টেল পড়লেও আমি। নরেন্দ্র মোদী গেলে আপনার আপত্তি, সুষমা স্বরাজ, অরুণ জেটলি না গেলেও আপনার আপত্তি? আমার গুজরাটের মুখ্যমন্ত্রীর উত্তরাখণ্ডে যাওয়া নিয়ে কোনো আপত্তি ছিল না। যেভাবে উনি ক্লেম করেছেন সেটার উপর না, আপত্তি অনেকেরই ছিল। বয়ান আছে আমার কাছে, কংগ্রেস নেতাদের, সেটা ঠিক তাদের আছে। আপত্তি না, ছিল দেখুন যে তারা একটা ওখানে। কথা বলি। আর বাকিদের বয়ান সম্পর্কে যা কিছু আপনি ওদের মানে মানে সেই সম্বন্ধে মানে স্পষ্ট করে বা আদালতে ডেকে মানে প্রশ্ন করতেই পারেন আপনি। যতদূর আমাদের ব্যাপারে আমাদের মানে বাকি মুখ্যমন্ত্রীরাও গেছে। আফটার অল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী গেছে, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী গেছে, আপনার অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও গেছেন। আমরা আর কারো যাওয়ার বিষয়ে কোনো টিকা টিপ্পনী করিনি, কোনো আপত্তি জানাইনি। কিন্তু যদি কেউ কোনো ব্যক্তি মানে ভুল ক্লেম করে, সেটা তো আমরা না, না, অবশ্যই যেমন মানে আপনি সুষমাজি আর দেখুন, সুষমাজি এবং অরুণজির যতদূর সম্পর্ক, অবশ্যই যখন এরকম কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়, সেখানে যদি নেতা প্রতিপক্ষের যায় ওদের সান্ত্বনা দেওয়ার জন্য, তো সেটা তো একটা খুব ভালো কথা। খুব আর ভালো সেটা কথা, আর এটা কিন্তু পরম্পরা। দেখুন, না, দেখুন দেখুন, এই মনীষজি, যদি আপনি দেখেন, শ্রীমতী সোনিয়া গান্ধীজি যখন বিরোধী নেত্রী ছিলেন, তখন সে বিপর্যয় হোক অথবা কোনো জায়গায় কোনো সন্ত্রাসবাদী হামলা হোক বা প্রাকৃতিক দুর্যোগ হোক, সব জায়গায় পৌঁছে যেতেন। তাতে
অবশ্যই যে লোকেরা মানে আহত হতো, তাদের চোখের জল পুঁছতে, মানে তাদের একটু সহানুভূতি দিতে, যদি কোথাও সরকারের পক্ষ থেকে কোথাও কোনো খামতি থাকে ত্রাণ পৌঁছানো, সেটা ঠিক আপনার করতে, কথা আমি মেনে সেটা নিচ্ছি যে ওনাদের যাওয়া উচিত ছিল, কিন্তু ওদের আটকেছে কে? ভারত সরকারের হোম মিনিস্টার, গৃহমন্ত্রী সিন্ধে সাহেবের বয়ান আছে আমার কাছে। উনি বলেছেন যে ভিআইপি কেউ গেলে সেখানে সব পুলিশরা ভিআইপিদের ব্যবস্থা করতে বিজি হয়ে যায়। সেই জন্য আমি অনুরোধ করছি, আমি নিজেও ওখানে যেতে পারিনি, আর আমি আপনাদেরও বারণ করে দিচ্ছি যে কেউ যেন না যায়। রজতবাবু, এটা তো সেই উনি যেতে দেন না, আর আপনি বলেন যে যদি না যায় তাহলে তো ধরবো। রজতজি, এটা তো হেড হলেও আমি, টেল হলেও আমি, হ্যাঁ, যে আমি, ভাই, গৃহমন্ত্রী যে ডিসিপ্লিন থাকে সেটা প্রতিপক্ষের নেতাদের ওপরেও তো খাটে। কিন্তু গুজরাটের মুখ্যমন্ত্রী, যিনি ওদের নির্বাচন সমিতির অধ্যক্ষ বা ভারতীয় জনতা পার্টির অধ্যক্ষের উপর জারি হয় না। ওনার উপর তো কারো বাধাই জারি হয় না। না, সেই জন্যই তো আমি বলছি, হেড হলো আমার, টেল হলো আমার। যার যাওয়ার ছিল সে ঠিকই গেছে, আর যার না যাওয়ার ছিল সে বলছে আমি গৃহমন্ত্রীর জন্য যাইনি। আর আপনি তো যে গেছে তাকেও মেরেছেন, আর যে যায়নি তাকেও মেরেছেন। দেখুন দেখুন, যে গেছে তার এমন ধরনের বয়ান ছিল, বা আমাকে মাফ করে দেবেন, আমি একটু আনপার্লামেন্টারি ভাষা ব্যবহার করছি, যার ঢপ দেওয়ার অভ্যেস, সেটা নিয়ে আলোচনা করেছি। যতদূর যাওয়া নিয়ে প্রশ্ন, আমি কারো যাওয়া নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করিনি। আপনি ক্যাবিনেট মিটিং এর পরে ব্রিফ করেছিলেন, সাংবাদিকদের বলেছিলেন যে সবাইকে বের করে আনার কাজ পুরো হয়ে গেলে তখন সমীক্ষা করা হবে, কিসের অভাব ছিল, কোথায় ভুল ছিল, সামনে আসবে। অনেকদিন হয়ে গেল তো কিছুই জানা যায়নি, কি হলো? আপনার কথা একদম সত্যি। মনে হচ্ছে ১৯ অথবা ২০ জুনের কথা আপনি বলছেন, যখন এই প্রশ্ন উঠতে শুরু হয়েছিল, যে এই প্রাকৃতিক দুর্যোগ কেন হলো? যে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি আছে, তাদের অনেক সদস্য ওখানে দেরাদুনে ডিপ্লয়েড আছে। একবার সবাইকে ফিরে আসতে দিন, আপনি কোন সরকার অথরিটির অবশ্যই কথা এই বলছেন মানিশজি? এটা সেই অথরিটি, ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, যার কথা আপনি বলছেন। ১৫১ কোটি টাকা বছরের বাজেট। অক্টোবর ২০০৭-এ এটা তৈরি হয়, আর ২৩শে এপ্রিল ২০১৩ পর্যন্ত একবারও মিটিং পর্যন্ত হয়নি। এ দেখুন, কি যতদূর ডিজাস্টার ম্যানেজমেন্ট করবে? না, দেখুন, যতদূর ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির অধিকার, যারা তার ফুল টাইম মেম্বার্স, তার ফুল টাইম মেম্বার্সদের নিজেদের যে কর্তব্য সেটা ওরা করে, ঠিক আছে? আফটার অল, যে ন্যাশনাল ডিজাস্টার ফোর্স আছে তাদের ক্রিয়েট করা হয়েছে। ওরা এনডিএম এর তার মানে অনুসারে ওদের নিচে কাজ করে আরকি, ওদের নিচে। তো এমন নয় যে মানে না, এনডিএম এনডিএম-এ যারা আছে, একদম বেকার, অথবা মানে দেখুন, এনডিএম কোনো কাজই করেনি। যদি আপনি এটা না, মানে যদি আপনি আপনি এটা, ফ্যাক্ট দেখতে চান তাহলে মনে হবে যে করেনি। ৩০টা রাজ্যের মধ্যে শুধু ৭টা রাজ্য এমন আছে যারা ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য কোনো কমিটি না, বানিয়েছে। তবে সেটা ওই রাজ্য সরকারের ভুল। বিকজ দেখুন, একটা না, সংসদীয় এদের কাজ কাঠামোতে, তো সেটাই মানে প্রশ্ন করা না, সংসদের যে কিন্তু কাঠামো, এদের নিজেদের পরিকাঠামো, মধ্যেই তো দেখা সেটা হয় না। দেখুন, একটা সংসদীয় কাঠামোয় আপনাকে যে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার যে কাজ, হ্যাঁ? যে কাজ, সেটা আপনার আ আ আ কনস্টিটিউশন, সংবিধান অনুযায়ী রাজ্য সরকারের দায়িত্ব সেটা, ঠিক আছে তো? সেগুলোর একটা কোঅর্ডিনেশন করার জন্য ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি বানানো হয়েছে। এখন যদি কোনো রাজ্য সরকার বলা সত্ত্বেও, মানে চিঠি লেখা সত্ত্বেও, যাওয়া সত্ত্বেও এটাকে কর্তব্য না মনে করে যে নিজের প্রদেশে ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি বানাই, তাহলে সেই রাজ্য সরকারকেই প্রশ্ন করতে হবে। উত্তরাখণ্ড সরকারকে নিয়ে তো একটার পর একটা রিপোর্ট ছাপা হয়েছে, ওদেরকে ওয়ার্নিং দেওয়া হয়েছিল, ২ দিন আগে অবধি বলা হয়েছিল, আলাদা আলাদা জায়গা থেকে ওয়ার্নিং পেয়েছিল, কিন্তু সরকার কিছুই দেখুন, করেনি। আপনারা যে কথাটা বলছেন তার জবাব উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী দিয়েছেন। হ্যাঁ, আমার কাছে এই তথ্য ছিল যে আবহাওয়া খারাপ হবে। কিন্তু রজতবাবু, কখনো কোনো ব্যক্তি, বিশেষ করে পাহাড়ে এটা স্বাভাবিক, মানে আবহাওয়া বদলাতে থাকে। মেঘ ঘনিয়ে আসে, বৃষ্টি হয়, আবার মেঘ কেটেও যায়। কখনো মানুষ এটা আশা করে না যে ক্লাউড বার্স্ট হয়ে যাবে আর এত বড় প্রাকৃতিক দুর্যোগ ঘটবে। এখন এতে যদি প্রদেশ সরকারের পক্ষ থেকে কোনো খামতি থেকে যায়, বা ওখানে যে জেলা প্রশাসন আছে তারা ঠিক সময়ে কাজ না করে থাকে, সেসব কিছুর যে বিশ্লেষণ, যেটা আমি আপনাকে বলেছি, কেন্দ্র সরকারের পক্ষ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে অবশ্যই হবে। আপনি এবং বলতে পারবেন সেই জনতাকে যে কবে নাগাদ জানতে পারা যাবে যে ভুল কার ছিল, কবে কোথায় হয়েছিল, যাতে ভবিষ্যতে না আপনি হয়? আপনি যে কথাটা মানে
বলছেন সেটা আমি নিজের মনে রেখে, কারণ আমি আপকি আদালতে কোনো মিথ্যে প্রতিশ্রুতি দিতে চাই না। কিন্তু হ্যাঁ, আপনাকে এই কথাটা অবশ্যই দিচ্ছি, আপনার কথা আমি সরকার পর্যন্ত অবশ্যই পৌঁছে দেব এবং সোমবারের মধ্যে আপনাকে অবশ্যই বলে দেব এটা বিশ্লেষণ করে যে ইন্টারিম রিপোর্ট আছে সেটা কবের মধ্যে এসে যাবে, যাতে আপনি দর্শকদের জানাতে পারেন। মনীষজি, আমার কাছে অভিযোগের লিস্টটা বেশ বড়ই আছে, কিন্তু আমি একটা ব্রেকের জন্য থামবো, আর ব্রেকের পর আপকি আদালতে মনীষ তিওয়ারির উপর জনতার সওয়াল জবাবের আরো এক পর্ব। এটা আপনি নরেন্দ্র মোদীকে আনারকলি বানিয়ে দিয়েছেন। আইবি বলছে যে তোমাকে মরতে দেবো না, সিবিআই বলছে তোমায় বাঁচতে দেবো না। ওয়েলকাম ব্যাক। আপকি আদালতে আজ আমাদের অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রী মনীষ তিওয়ারি। আপকি আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং মিনিস্টার মনীষ তিওয়ারির বিরুদ্ধে অভিযোগ হলো যে এনআর সরকার সিবিআই কে রাজনীতির জন্য ব্যবহার করছে। মনীষজি, বারবার বিজেপির নেতারা এটা বলছে এই সরকার জনসমর্থন পাওয়ার জন্য, পার্লামেন্টে নিজেদের মেজরিটি রাখার জন্য, সরকার চালানোর জন্য সিবিআই কে ব্যবহার করে চলেছে। দেখুন, এই যে এই অ্যালিগেশন, এই যে অভিযোগ, এটা একেবারেই ভিত্তিহীন এবং হাস্যাস্পদ। আর এই জন্য আমি এই কথাটা বলছি যে যদি কেউ সিবিআই এর অপব্যবহার করে বা এর অপব্যবহারে ডক্টরেট করে থাকে, তো সেটা ছিল এনডিএর সরকার। এবং আমি আপনাকে এর উদাহরণ দিতে চাইব। এরকমই আদালত ছিল জাস্টিস ভেঙ্কট স্বামীর কমিশন। তাহেলকা যা প্রকাশ করেছিল তারপরে কিন্তু তদন্ত হয়েছিল, হ্যাঁ। এবং যেভাবে এনডিএ সরকার যে তেহেলকার প্রমোটার ছিল, তার যত সাংবাদিক ছিল, তাদের সাথে যে ব্যবহার করেছিল, তার চেয়ে বড় দৃষ্টান্ত গভর্নমেন্ট মিশনারিকে মিসইউজ করার আর হতে পারে না। আর দ্বিতীয় কথা, যখন সিবিআই হরেন পান্ডে মানে পান্ডেয়ার মামলায় কোনো সিদ্ধান্তে পৌঁছয় আর সেই সিদ্ধান্ত ভারতীয় জনতা পার্টি আর কোনো ব্যক্তির অনুকূল হয়, তখন সিবিআই খুবই বিশ্বাস্য হয়ে ওঠে। আর যদি সিবিআই এমন কোনো সিদ্ধান্তে পৌঁছয় যা ওদের অনুকূলে নয়, তখন তারা কংগ্রেস ব্যুরো অফ ইনভেস্টিগেশন হয়ে যায়। মানে হেড পড়লেও আমি, টেল পড়লেও আমি। আপনার সরকারকে সাহায্য করছে মুলায়ম সিং যাদব। ৩রা এপ্রিল ২০১৩ ক্যামেরার সামনে মুলায়ম সিং যাদবের বয়ান আছে। উনি বলেছেন যে কংগ্রেসের সঙ্গে লড়াই সহজ নয়, জেলে ঢুকিয়ে দেবে, সিবিআই পেছনে লাগিয়ে দেবে। দেখুন, মাননীয় মুলায়ম সিংজিকে আমি ব্যক্তিগতভাবে খুব সম্মান করে থাকি, কিন্তু যদি আমরা এই বিষয়টাকে একটা পরিপ্রেক্ষিতে দেখি, তো একটা জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। সেই জনস্বার্থ মামলায় আদালতের আদেশ অনুযায়ী সিবিআই তদন্ত শুরু করেছিল এবং যা কিছু তদন্তের প্রক্রিয়া সেটা আদালত এবং তদন্ত এজেন্সির মধ্যেই হয়, তাতে সরকারের কোনো লেনাদেনা নেই। ডিএমকে আপনার সহযোগী ছিল, আপনার সরকারের মধ্যে সবথেকে বড় পার্টি ছিল, ওদের সদস্য সরকারের মন্ত্রী ছিল। যেদিন ডিএমকে সমর্থন তুলে নিল, পরের দিন সকালেই করুণানিধির ছেলের ওখানে সিবিআই রেড করল। ডিএমকে যখন এই সমস্ত বিষয়ে তদন্ত করে, তখন ডিএমকে নিজেই এই সিদ্ধান্তে পৌঁছয় যে এতে কেন্দ্র সরকারের কোনো লেনাদেনা ছিল না। কোনো কারের মামলা নিয়ে বা কেউ কোনো কার ইম্পোর্টার মানে ছিল বা যতদূর আমার মনে পড়ছে সেই নিয়ে তদন্ত চলছিল। আর বিদেশি কার আমদানি করত, তাই নিয়ে তদন্ত চলছিল। এবং গাড়িগুলো রিকভার করার জন্য যে তদন্ত এজেন্সি ছিল, তারা ১৬-১৭টা জায়গায় গিয়েছিল। তার ভেতর একটি জায়গা ছিল যেটা ডিএমকে এর অধ্যক্ষ ওনার যে গ্র্যান্ডসন বোধহয় কি বলে, তার ওখানে পৌঁছে গিয়েছিল। তো সেই জন্য টাইমিং দেখুন না, আজ উইথড্র করলো আর পরের দিনই রেড। দেখুন, আমি ওই কথাটাই বলবো যে যেটা আইনি প্রক্রিয়া, যেটা তদন্ত প্রক্রিয়া, যদি আপনি তাকে রাজনৈতিক ঘটনাক্রমের সঙ্গে যুক্ত করে দেখেন, তাহলে রোজ আপনি কোনো না কোনো তদন্ত এজেন্সির অ্যাকশনকে কোনো না কোনো রাজনৈতিক রং দিতেই পারবেন। সবসময় দেখুন, আপনার কথা একদম সঠিক, কিন্তু রেডের অর্থ বা অভিযোগ দাখিল করার অর্থ এটা নয় যে কোনো মানুষ দোষী হয়ে গেল। ইউপিএ সরকার তদন্ত এজেন্সির ব্যবহার, রজতজি, রাজনৈতিক কারণে মানে অথবা রাজনৈতিক
লাভ ওঠানোর জন্য করে না। এই 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 যে অভিযোগ, এটা কিন্তু একদম ভিত্তিহীন। এবং এই অভিযোগ শুধু অপোজিশন লিডারদের নয়, আপনার সহযোগীদের নয়। সুপ্রিম কোর্ট বলেছে সিবিআই তো সরকারের পোষা তোতা পাখি, দেখুন প্রভুর সেখানে কথা বলে। দেখুন, এখন উচ্চ ন্যায়ালয় যে মন্তব্য করে থাকে, যেটাকে আমরা অবিটার বলে থাকি, তা নিয়ে প্রতিক্রিয়া না আপনি দিতে পারেন, না আমি দিতে পারি। আমরা আপনাকে তো আমি এটা প্রশ্ন করতেই পারি। আমাদের দুজনের জন্য সেটা উচিত হবে না। কিন্তু যদি সিবিআই এর স্বতন্ত্রতার কথা হয়, যদি আপনার মনে থাকে, মন্ত্রী হওয়ার আগে যখন আমি সাংসদ ছিলাম, তখন আমি নিজে একটা বিল মানে লোকসভার সামনে রেখেছিলাম সিবিআইকে একটা আইনসম্মত বাস্তব রূপ দেওয়ার জন্য। এবার আমি মনে করি যে যেটা সরকার সুপারিশ করেছিল এবং যেটা উচ্চতম ন্যায়ালয় বলেছিল, তাতে সিবিআইয়ের যে স্বায়ত্তশাসন বা স্বনিয়ন্ত্রণ আছে, সেটা সুদৃঢ় করতে অনেক বেশি সাহায্য করবে। সেটাই ভালো হবে। আপনি কি এই কথাটা অস্বীকার করতে পারেন যে ইশরাতের কেসে নরেন্দ্র মোদীকে ফাঁসানোর জন্য সরকার সিবিআই কে ব্যবহার করেছে এবং সেখানেও টাইমিং একদম ঠিক ছিল? একদিকে ক্যাম্পেইন কমিটির অধ্যক্ষ হবেন, অন্যদিকে কেসের শুরু। রজতবাবু, যদি আপনি গুজরাটের যে ঘটনাক্রম অথবা গুজরাটে যে ঘটনাগুলো ঘটেছে, সেটা একটা পরিপ্রেক্ষিতে দেখেন, 2002-এ গণহত্যা হয়। তারপর সেখানে মানে একটা নয়, অনেক ফেক এনকাউন্টার হয়। সেই ফেক এনকাউন্টার নিজেই গুজরাটের সরকার হলফনামা দিয়ে মানে উচ্চতম ন্যায়ালয়ের সামনে স্বীকার করেছে, ইন্টারিম কম্পেনসেশন দিয়েছে। তো তার মানে এইটাই যে ওখানে যে সরকার আছে এবং সরকারের যত ইনস্ট্রুমেন্টালিটিস আছে, সেসব একদম অকেজো হয়ে গিয়েছিল। কারণ ফেক এনকাউন্টারের কি ব্যাপার ছিল? কি অর্থ বেরোয়? হ্যাঁ, ফেক এনকাউন্টার ইজ নাথিং এলস এক্সেপ্ট কোল্ড ব্লাডেড মার্ডার। ভাই, আপনি একজন লোককে ধরে তাকে গুলি করে মেরে ফেলছেন আর তাকে ফলস এনকাউন্টার বলছেন। এটা ফলস এনকাউন্টার না, ইটস মার্ডার। এটার জন্য যে ব্যক্তি দায়ী, তার শাস্তি হওয়াই উচিত। আচ্ছা, যদি দেখুন, কিন্তু সত্যি তো এটাই, সিবিআই এটা বলছে যে এই আইবি যারা ইউপি সরকারে আছে তাদের আন্ডারে কাজ করে, আর গুজরাতের পুলিশ যারা মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর আন্ডারে কাজ করে, এই যুগলের একটা জয়েন্ট অপারেশন ছিল। দেখুন, যদি দোষ শুধু গুজরাট সরকারের উপর আছে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কিছু নয়। দেখুন, যদি আইবির কিছু লোক বা আইবির কোনো আধিকারিক এতে কোনোভাবে জড়িত থাকেন, তাহলে কিন্তু তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়াই উচিত। আইবির যিনি চিফ আসিফ ইব্রাহিম সাহেব, উনি গৃহমন্ত্রীকে একটা চিঠি লেখেন। সেটা চিঠি নয়, একটা কমপ্লেন। উনি বলেছেন যে সিবিআই এই মামলা যেভাবে তদন্ত করছে, তাতে ক্ষতি দেশের ইন্টারনাল সিকিউরিটির হবে। আমি এটা বলছি না যে আমাদের ইন্টেলিজেন্স সার্ভিসেস আছে বা যে গুপ্তচর এজেন্সি আছে, ওরা কোনো ভুল কাজ করে বা কোনো খারাপ কাজ না, উনি করছে। তো এটা বলছেন যে ওই যারা ছিল, আইবি অপারেশন ছিল, ইট ওয়াজ বেসড অন আ ট্যাপ টু কনভারসেশন বিটুইন টেররস অপারেটিভস অ্যান্ড দেয়ার হ্যান্ডলার্স ইন পাকিস্তান। ওরা সন্ত্রাসবাদী ছিল যারা পাকিস্তানের সঙ্গে ক্রমাগত কথা বলছিল, প্রুভেন টেররিস্ট ছিল যাদের লস্করে তৈবার সঙ্গে সংযোগ আছে, তাদের জন্য এই অপারেশন ছিল। দেখুন, এখন আমি আপনার সমস্ত কথা স্বীকার করে নিচ্ছি। কথার কথা হিসেবে যে লস্করে তৈবার সম্পর্ক ছিল, এমনিতেই ওদের যে নেতা আর ওদের যে সত্যি সম্পর্ক ছিল, কথাটা মানে না। কিন্তু ফর দ্য সেক অফ আর্গুমেন্ট আমি স্বীকার করে নিচ্ছি, মেনে নিচ্ছি যে এলইটি লস্করে তৈবার সামনে বলেছে এলইটির অপারেটিভস ছিল। তবুও এই আমাদের সংবিধান মানবীয় মূল্যবোধ কি অনুমতি দেয় কোনো ব্যক্তিকে আপনি দিনে দুপুরে দাঁড় করিয়ে কোনো অপরাধ প্রমাণ না করেই আপনি গুলি করে দেবেন? কোন আইন এই বিষয়ের অনুমতি দেয়? দেখুন, প্রশ্ন হলো এইটাই যে যদি আপনার কাছে ওদের প্রমাণ থাকে, আপনি ওদের ধরবেন এবং ওদের ইন্টারোগেট করবেন, আদালতের অনুমতি। আফটার অল আপনি কাশেমের বিরুদ্ধে আদালতে গেছেন, কারোর কিন্তু কোনো আপত্তি নেই। আপত্তি দেখুন, এটাই যে পুরো কেসটা রাজনৈতিক সুবিধে ওঠানোর চেষ্টা করা হচ্ছে। শুধু কিছু টেলিফোন কলসের বেসিসে এখানে আঙুল ওঠানো হচ্ছে মুখ্যমন্ত্রীর ওপরে বা সেই সময়ের হোম মিনিস্টারের উপর। আমাকে একটা কথা বলুন, এটা একটা মামলা তো নয়। শাহাবুদ্দিনের মামলা, কৌসার বীর মামলা, তুলসীরাম প্রজাপতির মামলা। আমি এই কথাটাই বলছি যে 2002-এর পরে এবং 2007 বা 2008 পর্যন্ত যতক্ষণ উচ্চতম ন্যায়ালয় হস্তক্ষেপ করেনি এবং তৎপরতা দেখায়নি, গুজরাটে যে ধরনের জিনিস চলছিল,
সেটা একদম লোম খাড়া করে দেওয়ার মতো। যদি কোনো সরকার সেসবে অংশীদার থাকে বা সেসব নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে তাদের নৈতিক দায়িত্ব নেওয়াই উচিত। এ তো আপনি নরেন্দ্র মোদীকে আনারকলি বানিয়ে দিয়েছেন। আইবি বলছে যে তোমাকে মরতে দেবো না, সিবিআই বলছে তোমায় বাঁচতে দেবো না। দেখুন, ব্যাপারটা হলো, না আমরা ওকে আনারকালি বানাচ্ছি, না ওকে সালিম বানাচ্ছি। এই সিবিআই যারা গুজরাতে এত অ্যাক্টিভ হয়ে কাজ করছে, যখন আপনার রাজ্যে আপনার বন্ধু পবন বনসাল তার এনকোয়ারি যখন করছে, তখন পবন বনসালকে সাক্ষী বানিয়ে দিচ্ছে। ওনার নেফিউ 10 কোটি টাকার ব্রাইব চেয়েছে, ওনার ঘরেই মিটিং হয়েছে, ওনার টেলিফোন কল দিয়ে মিনিস্ট্রিতে কথা বলা হয়েছে। এইসব সিবিআই এর দেওয়া তথ্য প্রমাণ। কিন্তু মন্ত্রী ছিলেন বলে সেই জন্য হয়তো ছেড়ে দেওয়া হয়েছে। দেখুন, আমি আপনাকে একটা ব্যক্তিগত কথা বলছি যে 1979 থেকে শুরু করে যতদিন আমি লুধিয়ানা যাইনি 2004 পর্যন্ত, আমি আর বনসাল সাহেব চণ্ডীগড়ের রাজনীতিতে প্রতিদ্বন্দ্বী ছিলাম। আর যখন কোনো ব্যক্তি আপনার প্রতিদ্বন্দ্বী থাকে, তো আপনি আপনার ডিউ খুব ভালোভাবে করেন। তারপরে মানে আমি আপনাকে এই কথাটা বলতে পারি যে আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে বলবো যে পবন বনসালজি এরকম ব্যক্তি মোটেই নন। যদি আপনি আমার কথার উপরে মানে আদালতের ফয়সলা, আদালত কি ফয়সলা করবে, যে আদালত কি ফয়সলা করবে সেটা আদালতের উপরেই ছেড়ে দেওয়া হোক, ঠিক আছে তো? হ্যাঁ, কিন্তু আমার নিজের যে ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, আমি লাখ খামতি আরো বার করতে পারি, কিন্তু আমি এটা মনে করি, আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি যে হতে পারে কাল আদালত অন্য কোনো সিদ্ধান্তে পৌঁছয় যে উনি এই ধরনের ব্যক্তি ছিলেন। মানুষ আপনি, আমি জানি যে আপনি মিথ্যে বলবেন না, রাজনৈতিক কারণেও মিথ্যে বলবেন না, সেটা আমি বিশ্বাস করি। একটা প্রশ্ন, আপনি উকিল বলে, সিবিআই এটা বলছে যে পবন বনসালের কোনো রোল ছিল না, ওনার এই বিষয়ে কোনো ধারণা ছিল না, কিন্তু কেন ওনাকে সাক্ষী বানানো হয়েছে? উনি কিভাবে জানবেন যে কি হয়েছে? দেখুন, যে কোনো মানে কেসে অভিযোগপত্র পড়ে সেটাকে নিজের মতো বুঝে নিয়ে উনি কি কি অভিযোগপত্রে লিখেছেন এবং কোন তথ্যের উপর কোন ব্যক্তিকে সাক্ষী বানিয়েছেন, মানে কোন ব্যক্তিকে অভিযুক্ত বানিয়েছেন, সেই সিদ্ধান্তে পৌঁছবো। কিন্তু আমি আপনাকে একটা কথা পরিষ্কার করে বলতে চাই যে যে ইউপিএ সরকার এবং বিশেষভাবে প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংজি কখনো এই ধরনের কাজ করবেন না, যে তদন্ত এজেন্সির কাজে নিজের নাক গলানো। এখন আপনার কথা কিভাবে মানবো? একদিকে তো সুপ্রিম কোর্ট বলছে ওরা সরকারের তোতা পাখি, আপনি বলছেন যে অপব্যবহার করেনি। বিশ্বাস করা দেখুন, মুশকিল। এমন যে তদন্ত এজেন্সির যে কনক্লুশনস, সেটা কোনো ফাইনাল থোড়েই। A charge sheet at best an appreciation of the facts and circumstances as understood by the investigating officer. It is nothing more, nothing less. ওরা ঠিক না ভুল সেটার ফয়সলা আদালত করবে। এই দুটো কথাই চাইলে সে পবন বনসাল হোক বা নরেন্দ্র মোদী হোক, নিশ্চয়ই দুজনের উপরে উপরেই লাগু হবে, অবশ্যই দুজনের উপরেই প্রযোজ্য। দেখুন, সে গুজরাটের মুখ্যমন্ত্রী হোক, চাইলে পবন বনসালজি হন, চাইলে আমি হই বা অথবা আপনি হন, অথবা যে কোনো নাগরিক হোক, ভারতের জুরিসপ্রুডেন্স এই কথাটা বলে ইউ আর ইনোসেন্ট আনটিল প্রোভেন গিলটি, এবং সেটা সবার উপরেই প্রযোজ্য। আর এতে যে বিষয়টা হলো, যেটা যে একটা কথা আমি আপনাকে বলতে চাই, কারণ মানে আমি এই দেশের সাংবাদিকদের খুব সম্মান করি, এই যে আমাদের একটা ফ্রি সোসাইটি আছে তাতে আমি বিশ্বাস রাখি, কিন্তু এই যে একটা মিডিয়া ট্রায়াল হয়, আ পারসন ইজ কনভিক্টেড ইভেন বিফোর হি এন্টার্স আ কোর্ট রুম। এই পরম্পরা থেকে আমাদের বাঁচতে হবে, কারণ এতে ভারতের গণতন্ত্র দুর্বল হয়। কি পরামর্শ দেবেন? আমার পরামর্শ একদম ঠিক, একদম সঠিক পরামর্শ এটাই যে আপনি রিপোর্ট করুন, আপনাদের যে তথ্য আছে সেটা রিপোর্ট করুন, কিন্তু সেটাকে সেন্সেশনালাইজ করবেন না। আমি এই জন্য বলছি কথাটা, কারণ আজ যে মিডিয়ার ওপর রেগুলেশনের কথা চলছে, সেটা কিন্তু সরকারের পক্ষ থেকে বা কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে হচ্ছে না, সেটা আদালতের পক্ষ থেকে উঠেছে। আর ওখান থেকে কিন্তু সিদ্ধান্তের পর সিদ্ধান্ত আসছে যে মিডিয়ার নিজের ওপর নিয়ন্ত্রণ থাকা দরকার মিডিয়ার। তো আমিও মনে করি, এবং এটা কোনো মানে তথ্য ও প্রসারণ মন্ত্রীর হিসেবে বলছি না, একজন নাগরিক হিসেবে এটা আমি মনে করি যে যদি আদালত নিরন্তর এবং লাগাতার, অনেক আদালতেই যদি এই কথাটা বলা হয়, তাহলে তারপর মিডিয়ার একটা আত্মনিয়ন্ত্রণ থাকা উচিত। আপনার এই কথাটায় আমার সম্পূর্ণ সহমত হওয়া উচিত, কিন্তু সরকার এবং আদালতেরও এই নিয়ে কিন্তু ভাবা উচিত যে
উত্তরাখণ্ডের অবস্থা জনতার সামনে আসতো না যদি মিডিয়া না থাকতো। দিল্লিতে যে বাচ্চা মেয়েটাকে ধর্ষণ করা হলো সেই কেস ফার্স্টটাকে যেত না যদি মিডিয়া না থাকতো। না, আপনার কথাটা ঠিক। এর দুটো দিক আছে এবং সেই জন্য বলছি যে তার একটা সমন্বয় থাকা উচিত, ভারসাম্য। কোনো ব্যক্তি এটা বলছে না যে আজ রিপোর্ট হওয়া উচিত নয়। কোনো ব্যক্তি এটা বলছে না যে আর আপনি না, না এটা মানবেন দেখুন, না, যেভাবে না। উত্তরাখণ্ডের ট্র্যাজেডি মিডিয়া রিপোর্ট করেছে, খুব দায়িত্বের সঙ্গে করেছে, এমন অনেক উদাহরণ আছে। মিডিয়ার দেখুন, লোকেরা মানুষদের কাছে খাবার দেখুন পৌঁছেছে, রাস্তা দেখিয়েছে, বাঁচিয়েছে, বিভিন্ন পরিবারদের মিলিয়েছে এবং কোনো জায়গায় তো অন্ত্যেষ্টি না, পর্যন্ত শুধু করেছে। কি বলে ওই উত্তরাখণ্ডের দুর্যোগই নয়, বিগত কয়েক বছরে যখনই এই দেশে সাম্প্রদায়িক ঝামেলা দেখা গিয়েছে, মিডিয়া একটা খুবই দায়িত্বশীল মানে ভূমিকা পালন করেছে। কিন্তু তার সাথে, সাথে আপনি এই কথাটা অস্বীকার করতে পারবেন না যে এমন তাও অনেক ঘটনা আছে, যাতে একটা সেনসেশনালিজম বা সুরসুরির এলিমেন্ট থাকে এবং সেটা টিআরপির কারণেই হোক বা অন্য কোনো কারণেই হোক, তাতে আমি যেতে চাইছি না। তাতে সাংবাদিকতায় ধাক্কা লাগে এবং এই দেশের গণতন্ত্রের ওপরে আমি আপনার এই কথাটা এগ্রি করছি, অ্যাভারশন হয়ে থাকে, অনেক সময় ভুলও হয়ে যায়, কিন্তু সেটা টিআরপির জন্য হয় না, সেটা অনেক সময় মানুষের নির্বুদ্ধিতার কারণে হয়। আমরা আরো একটা ব্রেক নিয়ে নেবো, আর ব্রেকের পর আপকে আদালতে মনীষ তিওয়ারির উপর জনতার সওয়াল জবাবের আরো এক পর্ব। টুইটারে নরেন্দ্র মোদীর ফলোয়ার্স সব থেকে বেশি, এখন সে 18 লাখের থেকেও ওই- বেশি লোক ওনাকে ফলো করে। ওই যে 18 লাখ আছে সেসব হলো গিয়ে কল সেন্টারের ক্রিয়েট করা ভার্চুয়াল আইডেন্টিটি, এটার কিন্তু ভালো মতো তদন্ত হওয়া প্রয়োজন। আপকে আদালতে আজ আমরা মোকদ্দমা চালাচ্ছি, অভিযোগ আনছি, জবাব চাইছি মনীষ তিওয়ারির কাছে। আপকে আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং মিনিস্টার মনীষ তিওয়ারির বিরুদ্ধে অভিযোগ হলো যে ওনার পার্টি নরেন্দ্র মোদীকে ভয় পায়। আচ্ছা, এটা তো সত্যি, আপনার পার্টির সব নেতা পাবলিকলি এই কথা বলেন যে নরেন্দ্র মোদী গুজরাটের ভেতরে সীমিত, ওনার কোনো প্রভাব নেই। এখন উনি এসে গেলে কি ফারাক পড়বে, ওনাকে কে চেনে? দেখুন রজতবাবু, এমন নয় যে আমরা গুজরাটের মুখ্যমন্ত্রীকে বা বিজেপির অন্য কোনো নেতাকে ভয় পাই। আমরা ওদের ভাবধারাটাকে অবশ্যই ভয় পাই। কারণ যখন এই দেশে বিভাজন হয়েছিল, তখন একটা ভাবধারার ভিত্তিতে ভারত হয়েছিল এবং আরেকটা ভাবধারার ওপর পাকিস্তান হয়েছিল। এবং গত ৬৪ বছরে যে ভাবধারায় ভারত চলেছে, তাতে উন্নত হয়েছে, বৃদ্ধি পেয়েছে। আর যে ভাবধারায় পাকিস্তান চলেছে, সেই ভাবধারা পুরোপুরি মা আ মানে ফেল করেছে। মানুষ এটা পরিত্যাগ করেছেন। একটা খুবই ইনভার্স পদ্ধতিতে, মানে আমি একটু ভালো ভাষায় বোঝানোর চেষ্টা করছি আরকি। মানে একটা খুবই ইনভার্স পদ্ধতিতে, যেটা একটা ব্যর্থ হওয়া ভাবধারা, সেটা ভারতের উপর চাপানোর চেষ্টা হয়ে চলেছে এবং তার যে পরিণাম, সেই পরিণাম ভারতের জন্য কিন্তু খুবই খারাপ হবে। এই কথাটা অবশ্যই আমাদের সবার আশঙ্কা। তো আমাদের যে লড়াই, তা ভারতীয় জনতা পার্টির সাথে, কোনো ব্যক্তি মানুষের সাথে নয়, দেখুন ওদের বিচারধারার দেখুন, সাথে। আপনাদের সহযোগী মন্ত্রী হলেন জয়রাম রমেশ। উনি বলেছেন যে নরেন্দ্র মোদী গুজরাতে 3 বার ভোটে জিতেছেন, নিঃসন্দেহে উনি ভালো ভোটের প্রচার করেন। মোদী শুধু অর্গানাইজার হিসেবে নয়, বরং সব স্তরেই কংগ্রেসের জন্য বিপদের। দেখুন, ওনার বিচারধারা এই ভারতের জন্য বিপদের, কারণ যে আইডিয়া অফ ইন্ডিয়া, যে ভারতের কল্পরূপ, সেই ভারতের কল্পনাকে যখন মেরুকরণ করা হয়, সে রাজনৈতিকভাবেই হোক বা ধারণাগত দৃষ্টিকোণ থেকে হোক, তো সেটা ধর্মনিরপেক্ষতা বনাম সাম্প্রদায়িক হয়ে পড়ে। তো এই জন্য এই যে আদর্শগত লড়াই, সেটা তো গত ৬৪ বছর বা স্বাধীনতার আগে থেকেই চালু ছিল। তো সেই জন্য সে ভারতীয় জনতা পার্টি হোক বা আরএসএস হোক, যা ওদের একটা সংখ্যাগুরুর মানে ধারণা, মানে এই দেশে মেজরিটেরিয়ানিজম হওয়া উচিত, এর সাথেই আমাদের কিন্তু বিরোধিতা। দেখুন, এই ধারণাটাই যেটা ওনাকে গুজরাতে 3 বার ভোটে জিতিয়েছে। কিছুদিন আগেই তো ভোট হয়েছে। দেখুন, 6টা সিট যা কংগ্রেসের পাশে ছিল সব সময়, সেই 6টা সিটেই এখন এক মাস আগে দেখুন, নির্বাচন আর উপনির্বাচনে তফাৎ করা দরকার এবং আমি আপনাকে এই কথাটা বলছি। ২০০২ আমরা গুজরাটে ভোটে হারি। ২০০৪ যখন লোকসভার ভোট হয়, তখন ২৬ আমরা ১২টা সিট জিতি। ২০০৭
আমরা গুজরাটে বিধানসভা নির্বাচনে হারি, 2009 যখন লোকসভা নির্বাচন হয় তখন 14টা সিট জিতি। তো এই জন্য মানুষ তফাৎ করে প্রদেশে ওরা কি ধরনের নেতৃত্ব চাইছে, আপনার কেন্দ্রে কি ধরনের নেতৃত্ব চাইছে তাতে তফাৎ করে। এবং তাতে অবশ্যই যে একটা সংখ্যাগরিষ্ঠের মতাদর্শ, যেটা ভারতীয় জনতার ধারণা, যেটা ভারতীয় জনতা পার্টির আদর্শ, সেটা কোনো রাজ্যে তাদের সুবিধে করে দিচ্ছে। আর কোনো প্রদেশে যেখানে লোক এখনো ভারতের যে মূল কল্পনা তার সঙ্গে যুক্ত রয়েছে, যেটা আইডিয়া অফ ইন্ডিয়া, প্লুরালিস্টিক আইডিয়া অফ ইন্ডিয়া, সেখানে ওরা বিশেষ সুবিধে করতে দেখুন, পারছে না। সোশ্যাল মিডিয়ার কথা বললে এই দেশে 65% ইউথ আছে, মানে কোটি কোটি সংখ্যায় মানুষ যুক্ত আছেন সোশ্যাল মিডিয়ায়। আজ আমি কাগজে পড়েছি যে টুইটারে নরেন্দ্র মোদীর ফলোয়ার সব থেকে বেশি, এখন সে 18 লাখের থেকেও বেশি ওই- লোক ওনাকে ফলো করে। ওই যে 18 লাখ আছে সেই সব হলো গিয়ে মানে কল সেন্টারের ক্রিয়েট করা ভার্চুয়াল আইডেন্টিটি। এটা কিন্তু তদন্ত করার প্রয়োজন। কিন্তু যদি সোশ্যাল মিডিয়া এতটা গুরুত্বপূর্ণ হতো তাহলে কর্ণাটকে এই জাদু কেন চললো না? তো সেই জন্য এটা একটা কিন্তু প্রচার আমি তো মাত্র শুনেছি আর যে- কি, প্রচারের আমি তো শুনেছি সিদ্ধি। যে আপনি নিজের পার্টির জন্য সোশ্যাল মিডিয়াকে কিভাবে ইনফ্লুয়েন্স করা যায় তা নিয়ে একটা বড় পরিকল্পনা করেছেন, কোন এজেন্সি প্রেজেন্টেশন করেছে তার জন্য। আপনার কথা একদম ঠিক, আমি এটা একদম অস্বীকার করছি না। শুধু পার্টির জন্যই নয়, সরকারের জন্য আমি এই কাজটা করছি। কারণ আমি এটা মনে করি যে আগামীর যে যুগ, সেই ভবিষ্যৎ যুগে প্রিন্ট, ব্রডকাস্টিং, যে ট্র্যাডিশনাল মিডিয়া রয়েছে তার সাথে সাথে নিউ মিডিয়ারও একটা খুব বড় রোল থাকবে। আপনি ইনভেস্টিগেট করেছেন, জানার চেষ্টা করেছেন যে কিভাবে নরেন্দ্র মোদী কিভাবে সোশ্যাল মিডিয়াতে এত ইম্প্যাক্ট ক্রিয়েট করেছেন নিজের? যদি আপনি কোনোদিন সুযোগ দেন তো আমি আপনাকে বলবো যে 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 ভিজুয়াল অডিয়েন্স আছে সেগুলো দিয়ে দেবো। যে মানে যে কল সেন্টার রয়েছে আর যে বেসমেন্টে ফ্যাসিলিটি ক্রিয়েট করা হয়েছে সেসব কিছুই তো সার্বজনীন। এখন এখানে যেসব দর্শক বসে আছেন তাদের প্রশ্ন করব, কি বিষয় জানতে চান ওনারা? হ্যাঁ, আপনি ওখানে- কংগ্রেসের আমি কার্যকর্তা, সক্রিয় কার্যকর্তা বলেই আমায় মনে করা হয়। আর আপনার মন্ত্রীরাও ভালোভাবেই জানেন, সঞ্জয় দীক্ষিতও চেনেন। আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই, ইলেকশন সামনে এসে গেছে, একদম সামনে এসেছে। আপনারা টিকিট যেটা বন্টন করেন কিসের ভিত্তিতে বন্টন করেন? টাকার জোরে বন্টন হয়, না কার্যকর্তা যারা অঞ্চলে যুক্ত আছেন তাদের দেন, নাকি সমাজ বিরোধীদের দেন? আপনি আমাকে এই প্রশ্নটা জবাব দেন। আপনার যে দুঃখ, বেদনা এবং সংবেদনশীলতা আমি পুরোপুরিভাবে সেটা বুঝতে পারছি। কিন্তু যদি আমরা টিকিট টাকা নিয়ে বন্টন করতাম, টিকিট সমাজ বিরোধীদের দিতাম, তাহলে আমার জায়গায় অন্য কেউ এখানে থাকতো। আমরা একটা ব্রেক নিয়ে নেবো, আর ব্রেকের পর আজকে আদালতে মনীষ তিওয়ারির বিরুদ্ধে সওয়াল জবাবের আরো একটা পর্ব। একজন নেতা আমায় বলেছে, মনীষজিকে আপনি অবশ্যই এটা বলবেন যে कि इतनी जल्दी क्या है गौरी साजन के घर जाने की, सखियों के साथ बैठ जरा कुछ बातें हैं समझाने को। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমরা মোকদ্দমা চালাচ্ছি, প্রশ্ন করছি মনীষ তিওয়ারিকে। আপকে আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং মিনিস্টার মনীষ তিওয়ারির বিরুদ্ধে অভিযোগ হলো যে এনার সরকার ভোটের স্বার্থে একটু বেশি তাড়াতাড়ি করে সিদ্ধান্ত নেন। যবে থেকে এই ফুড সিকিউরিটি বিল এসেছে অর্ডিন্যান্স হিসেবে, তখন থেকে মনে হচ্ছে যে নির্বাচন খুব দ্রুত হতে চলেছে। যতটুকু নির্বাচনের প্রশ্ন, নির্বাচন মে 2014তেই হবে। এমন দল আছে যারা আপনাদের ভোট দিচ্ছে, আপনাদের সমর্থন করছে, মুলায়ম সিং যাদবের মতো মানুষ, তাদেরও এই বিষয়ে অসুবিধে আছে। একজন নেতা আমায় বলেছে, মনীষজিকে আপনি অবশ্যই এটা বলবেন যে इतनी जल्दी क्या है गौरी साजन के घर जाने की, सखियों के साथ बैठ जरा कुछ बातें हैं समझाने को। যিনি আপনাকে এই কথাটা বলেছেন আমি তার রসবোধের প্রশংসা করি। কিন্তু বাস্তব তো এইটাই যে যদি সমাজবাদী পার্টির কথা বলি তাহলে বলবো, আর সেই ব্যাপারটা হচ্ছে যে মানে ভারতের যে কৃষি ক্ষেত্র রয়েছে তারপর এর কি প্রভাব পড়বে। কিন্তু কৃষি মন্ত্রকের মন্ত্রী সার্বজনিকভাবে এবং এমনিতেও খুবই মানে ব্যাপকভাবে এই কথাটা পরিষ্কার করে দিয়েছেন যে এই দেশে খাদ্যশস্যের যে ভাণ্ডার আছে এবং খাদ্যশস্যের ভাণ্ডার বলা হয় সেটাকে কার্যকর করার জন্য, এবং যদি কখনো ঈশ্বর না করেন
কোনো বছর কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ এসে যায়, দুর্ভিক্ষ আসে, তাহলে এই দেশে যেভাবে মজুদ রয়েছে সবকিছু, আমি এটা মনে করি যে আমরা মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছি, সেই প্রতিশ্রুতি আমরা পুরোপুরিভাবেই রাখতে দুটো পারব। মূল আপত্তি আছে। কিছু মানুষ বলছে যে আমাদের দেশে এই ধরনের আইন এই কারণে প্রয়োজন নেই, কারণ খাদ্যের অভাবে মানুষের মৃত্যুর সংখ্যা মাত্র 4%, কিন্তু 40% মানুষ অপুষ্টির শিকার। ওরা মারা যায় ম্যাল নিউট্রিশনে। তো প্রয়োজন তো ম্যাল নিউট্রিশনকে ঠিক করা, কিন্তু তার বদলে ওদের সস্তা আনাজ দিয়ে কি হবে? আজ আপকি আদালতে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে একবার এই অধ্যাদেশ জারি হয়ে গেলে তারপর যা বাকি প্রয়োজনীয় জিনিস আছে, সেটা যদি নুন হয় বা যদি তেল হয় বা সে খাবার যাই জল, হোক না কেন, পরিশুদ্ধ সেটা আমরা খাবার জল না পাওয়ার জন্য মানুষ মারা যায়, হসপিটালের সুবিধে না থাকার জন্য মানুষ মারা যায়। যে ফিগার আমার কাছে আছে, প্রতিটি তৃতীয় গর্ভবতী মহিলা পর্যাপ্ত আহার না পাওয়ার কারণে রক্তাল্পতায় ভোগে। আহ, যদি শিশুদের কথা বলি, তাহলে আমাদের দেশে ইউনিসেফের পরিসংখ্যান অনুযায়ী প্রতি ঘন্টায় 180টি শিশু অপুষ্টির কারণে মৃত্যুর শিকার হয়। আপনার কথা সঠিক। আমি এ বিষয়ে কি বলবো? এর থেকে কোথাও আমি পালিয়ে যেতে চাইছি না। এ বিষয়ে মানে আমার কোনো দ্বিমতও দিতে চাইছি না আমি, নেই কোনো। আপনার কথা একদম সঠিক। অপুষ্টি একটা সমস্যা এবং অপুষ্টি থেকে মুক্তির জন্য যেটা প্রাথমিক এবং ভীতিগত পদক্ষেপ, হ্যাঁ? সেটা মানুষের যে মূল আনাজ, যেটা মানে তাদের প্রতিদিনের খাদ্যশস্য, সেটা মজুত করা। তো যদি মানে এতেও মানুষের সন্দেহ আছে। তাদের বক্তব্য যে এই যে মজুত করার যে সিস্টেম থাকা উচিত, হুম। ডিস্ট্রিবিউশন সিস্টেম, সেটা তো একই রকম আছে। এবং এটা তো স্বয়ং রাজীব গান্ধী বলেছিলেন, এখন রাহুল গান্ধীও বলেন যে জনতা পর্যন্ত পয়সা পৌঁছয় না, জনতা পর্যন্ত শস্য পৌঁছয় না, 1/3 মাঝখানের লোকজনই খেয়ে নেয়। দেখুন রজতবাবু, এটা ডিপেন্ড করে যে কোনো প্রদেশে যে সার্বজনীন বিতরণ ব্যবস্থা আছে সেটা কিরকম। এই খাদ্যশস্যের আইন তৈরি হয়ে গেলে মানুষ কিন্তু আদালতে যেতে পারবে এই আইনের অ্যাকশন নেওয়ার জন্য। ভাই, যে শস্য আমার প্রাপ্য ছিল সেটা আমার কাছে পৌঁছচ্ছে না। ফলে একটা চাপ রাজ্য যে সরকারের উপর বিরোধী দল থাকবে। আছে, বিশেষ করে বিজেপি, তাদের এই সন্দেহটা তো ঠিক যে কংগ্রেস এই অর্ডিন্যান্স এই জন্য নিয়ে আসছে যাতে ভোট পাওয়া যায়। ফুড সিকিউরিটির চেয়ে আমাদের ভোট সিকিউরিটিটা বেশি হয়। যদি ভারতীয় জনতা পার্টি সত্যিই দেশের হিত, দলের হিতের আগে রাখত, তাহলে আমি মনে করি যে ওদের এই অধ্যাদেশকে সমর্থন করাই উচিত। কারণ ওদের এতে অংশগ্রহণ করা উচিত এ বিষয়ে আলোচনা না করে। কারণ যদি ওরা আলোচনা করে, তাহলে এই দেশ জানতে পেরে যাবে যে কোন ব্যক্তি এবং কোন রাজনৈতিক দল ওদের পাশে দাঁড়িয়েছে আর কে বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। কিন্তু আপনি আমার এই প্রশ্নের জবাব দেননি। ফুড সিকিউরিটির সাথে সাথে ভোট সিকিউরিটিও দেখছেন। দেখুন, যতদূর ভোটের প্রশ্ন রজতবাবু, গণতন্ত্রে যে জনতা থাকে তারাই ভগবানের রূপ আসলে। এবং যখন ২০১৪ আসবে, যা জনতা সিদ্ধান্ত নেবে আমরা সেটাই স্বীকার করে নেব। আর যদি আমাদের আরেকবার সুযোগ দেয় সরকার বানানোর, তো আমরা সরকার বানাবো। যে প্রতিশ্রুতি দিয়েছি সেগুলো পুরো করব। আর যদি অন্য কাউকে সুযোগ দেয়, তো আমরা তাদের ইতিবাচক সমর্থন করব। এটাই তো গণতন্ত্রের চক্র, ঘুরতেই থাকে। আমি মাননীয় মহাশয়কে একটি প্রশ্ন করতে চাই। আমি উত্তরাখণ্ডের মেয়ে এবং আমি গ্রাউন্ড রিয়ালিটিটা খুব ভালো করেই জানি। তো আমরা যদি মনরেগার কথা বলি, তো ওখানে যত টাকা তাদের অ্যাকাউন্টে জমা করা হয়, তাতে যাদের নাম আছে, যাদের নাম লিস্টে লেখা আছে, পরে জানা যায় যে তাদের মধ্যে অর্ধেক তো এখন পৃথিবীতেই আর নেই। কিন্তু এখনো তাদের নাম দিয়ে মনরেগা স্কিম চলছে আর ওদের অ্যাকাউন্টে এখনো টাকা জমা দেওয়া হচ্ছে। আর সেই টাকার অর্ধেক অংশ যে মাঝখানের ব্যক্তি আছেন তার কাছেই যাচ্ছে। তো এই ব্যাপারে আপনার কি মতামত? মনরেগা স্কিম কতখানি সফল হতে পেরেছে? মনরেগার যে টাকা পয়সা যে বিতরণ, সেটা করা হয় সেই গ্রামের পঞ্চায়েতের মাধ্যমে। এখন যদি সেই মানে কোনো গ্রামে বা যে অঞ্চল থেকে আপনি আসছেন, সেখানে যদি এই ধরনের লোক থাকে যারা গরিবদের টাকাও মেরে দেয়, তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধেও অ্যাকশন নেওয়া দেখুন, হবে। এটাই হ্যাঁ। ভয় ফুড সিকিউরিটি নিয়েও। এই শস্য মানুষের কাছে পৌঁছবে কি পৌঁছবে না সেই নিয়ে মানুষের মনে সন্দেহ। দেখুন, আপনার কথাটা একদম সত্যি রজতবাবু, যে লাস্ট মাইল থাকে। যখন যে কোনো সরকারের স্কিম সরকার শুরু করে আর তা মানুষের কাছে পৌঁছয়,
তখন মাঝপথেই অনেক জায়গায় চুরি হয়ে যায়। এবং আজ যেটা সবথেকে বড় সমস্যা এই দেশের সামনে, সেটা শুধু আমাদের সামনে নয়, সব রাজনৈতিক দলের প্রতিটা প্রশাসকের সামনে, যে এই যে লাস্ট মাইল, এটা কিভাবে ঠিক করা যায়। এবং এই দেখুন, জন্য যে 1,25,000 কোটির মধ্যে জনতার হ্যাঁ, কাছে সেটা শুধু ঠিক। 25,000 কোটি পৌঁছবে, 1,00,000 সেই কোটি তো সেই- উবেই সেই- যাবে না, শুধু মাঝখানে। সেই জন্যই না, সেই জন্যই যে অন্য স্কিমটা সরকার শুরু করেছে, ডিরেক্ট বেনিফিটস ট্রান্সফার। দেখুন, খাদ্য দেখুন, আপনি হয় সেটার উল্লেখ করুন। ফিজিক্যালি ডেলিভার করতে পারবেন, আমি আপনাকে আপনাকে- ফিজিক্যালি ডেলিভার করতে হবে। হ্যাঁ। কিন্তু যে টাকাটা, যেটা ডিবিটির মাধ্যমে আমরা মানুষের কাছে পৌঁছে দেব, ওকে, তার উদ্দেশ্য এইটাই যে যদি 1 টাকা দিল্লি থেকে পাঠানো হয়, তাহলে 1 টাকাই মানুষের কাছে পৌঁছবে। কারণ না, আমরা সেটা- মনে করি সেটা আমার কাছে তথ্য আছে। অরুণা রয়, হুম। যাকে সোনিয়া গান্ধীর কাছের বলে মনে করা হয়, এনএসসির মেম্বার ছিলেন উনি বলেছেন যে আজমিরে উনি খোঁজ নিয়েছেন, 35,000 মানুষের জন্য টাকা পাঠানো হয়েছিল, শুধু 150 জনই পেয়েছে। দেখুন, আমি এটার আপনাকে অন্য উদাহরণ দিচ্ছি। আমার পার্শ্ববর্তী জেলাগুলোর মধ্যে সরকার 51টা জেলাকে বেছেছিল। আমার পাশের জেলা ফতেগড় সাহাব, সেটাকেও বাছা হয়েছিল তার প্রথম দিকেই। এবং সেখানে যে অভিজ্ঞতা হয়, সেটা খুব ভালো যে সরকার ওখানে যত টাকা পাঠিয়েছে তা মানুষের কাছে পৌঁছেছে। কারণ আমাদের এখানে উদ্দেশ্য যে যখন টাকা দিচ্ছে এক সমান, তখন হবে ভারত মহান। এবং এটাই ডিবিটির পেছনে উদ্দেশ্য। মনীষজি, আপনি আপনার সরকার এবং পার্টির সঠিক কণ্ঠস্বর, আপনি সেই স্বরকে জনতা অবধি পৌঁছানোর চেষ্টা করেছেন। আপনি সব ধরনের প্রশ্নের খুব অকপটে জবাব দিয়েছেন। আমরা একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর শুনবো আপকে আদালতে আজকের জাজ ওম থানভি রায়দান আজকের মোকদ্দমার। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমরা মোকদ্দমা চালিয়েছি কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী মনীষ তিওয়ারির ওপর। আমরা ওকে প্রশ্ন করেছি কংগ্রেস পার্টি সম্পর্কে, প্রশ্ন করেছি সরকারের বিভিন্ন স্কিম সম্পর্কে, জানতে চাইছি উত্তরাখণ্ডের দুর্যোগ এবং সিবিআইকে মিসইউজ করার বিষয়ে। এখন সময় আপকে আদালতে আজকের জাজ জনসত্তার সম্পাদক ওম থানভি রায়দানের। আমার এখানে এই রূপ ধারণ করার সুযোগ কয়েকবার হয়েছে, কিন্তু প্রথমবার আমি বোধহয় আজ শুনলাম যে জনতার উকিল বললেন যে যিনি অভিযুক্ত আজ, তার বিরুদ্ধে কিন্তু কোনো ব্যক্তিগত অভিযোগই নেই। সোজা কথা। আমি এই বিষয়ে মনীষ তিওয়ারি বাবুকে অভিনন্দন জানাচ্ছি যে উনি এখনো পর্যন্ত কলঙ্কহীন রয়েছেন এবং তাই যেন থাকবেন। যে অভিযোগ আনা হয়েছে তা সরকারের বিষয়, আর যেমন ওনার দায়িত্ব, উনি তার জবাবও দিয়েছেন। এবং আমার মনে হয়েছে যে উনি আন্তরিকতার সঙ্গেই আর ভালো ভাষাতে দিচ্ছেন। উনি পাঞ্জাব থেকে এসেছেন বলছেন, আর ওনার ভাষা শুদ্ধ নয়, কিন্তু আমি তো বলবো যে কিন্তু তাও উনি খুব ভালোভাবেই বলেছেন। আর একটি ব্যাপার অবশ্য আছে যেটা আদালত লক্ষ্য করেছে, যে মনীষ তিওয়ারি বাবু খুব কম হাসেন এবং সামান্য হাসলেও সেটা ব্যঙ্গের হাসি হয়। আদালত এই পরামর্শ দিচ্ছে ওনাকে যে উনি হাসুন, প্রতিপক্ষকে নিয়ে হাসুন এবং কখনো নিজেদেরকে নিয়েও হাসুন। আমার বিশ্বাস যে মনীষ তিওয়ারি আপকে আদালতের এই মোকদ্দমার পরে অবশ্যই হাসবেন, নিজেদের নিয়েও এবং প্রতিপক্ষকে নিয়েও। আর এটা আশা করি যে ওনার মতো আরো নেতা দেশে হোক, এবং উনি যা কিছু বলেছেন তাতে কতটা সত্যি আছে সেই সিদ্ধান্ত দেশের জনতা আপনি করবেন। আমাদের আবার সামনের সপ্তাহে দেখা হবে এক নতুন ব্যক্তিত্বের সাথে। ততক্ষণের জন্য নমস্কার।